তারেক রহমান যে মন্তব্যটি করেছেন, আহ এমন কিছু বলা ঠিক হবে না যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করে। খুবই সিগনিফিকেন্ট কথা, এবং আমরা এমনটাই সবার কাছ থেকে শুনতে চাই, জানতে চাই, বিশেষ করে যারা সরকারের প্রধান হিসেবে থাকেন। আহ কিন্তু তার এই কথার মধ্য দিয়ে কি আসলে আমরা ধরে নেব যে সবার প্রতি সম্মান জানানো হচ্ছে, কাউকে খাটো করা হচ্ছে না? আপনি জানেন যে দীর্ঘদিন যাবত আমি টেলিভিশনে কথা বলছি না, এবং আমার মনে মনে একটা সিদ্ধান্ত ছিল আগে পার্লামেন্টে কথা বলবো, পরে আপনাদের সঙ্গে আমি কিছু কথা বলবো। আমার জন্য কথা বলাটা অনেক সময় বিব্রতকর হয়ে যায়, কারণ যারা মুক্তিযুদ্ধের কথা এখন বলছেন দুই একজন বাদে আর কেউই প্রত্যক্ষ সাক্ষী আর এখন জীবিত নাই। আর প্রত্যক্ষ সাক্ষী যারা জীবিত আছেন দুই চারজন, নিশ্চয়ই তারা মুক্তিযুদ্ধ করেছেন, কিন্তু ঘটনা প্রবাহে তারা একটু পাশ কাটায় কথা বলতে চান। ইতিহাস একদিন আমিও থাকবো না, একদিন আপনি থাকবেন না, কেউই আমরা থাকবো না, আমরা চলে যাব মুক্তিযোদ্ধারা। কিন্তু ইতিহাসটা যাতে না বলে যে আমরা মুক্তিযুদ্ধকে খাটো করে কথা বলেছি। এই কথাটাই কালকে আমি এত বেশি আশান্বিত হয়েছি। আমাদের নেতা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন আমরা যেন এমন কোনো কথা না বলি যে কথা মুক্তিযুদ্ধকে খাটো করে। আমার কাছে এই কথাটির অর্থ এমন ভাবে প্রতিভাত হয়েছে, আমার মনে হয়েছে যেন সত্যের একটা সূর্য উদিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। উদিত হয়েছে বলবো না, উদিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ওনার কথার মধ্য দিয়ে। এবং আমার মনে হয় বিগত সরকার যেভাবে মুক্তিযুদ্ধকে নিজেদের পক্ষে ব্যবহার করেছে, শেখ হাসিনা সরকার, এবং যেভাবে শহীদ জিয়াউর রহমান সাহেবকে যেভাবে অপমানিত করেছে মুক্তিযুদ্ধের ব্যাপারে, আমি দেখছিলাম আমাদের কেউ কেউ সেটা প্রতিশোধমূলক একটা অবস্থান থেকে কথা বলছিল, কিন্তু প্রধানমন্ত্রীর কথাগুলো আমার মনে হচ্ছে যে তুমি অধম, এই কারণে আমি উত্তম হব না কেন, এইরকম একটা ধারণা আমার মনে দেখা দিয়েছে। যা হোক, আমি এর জন্য অপেক্ষা করব। আজকে প্রধানমন্ত্রীর উক্তি সম্পর্কে আরো দু একটি কথা আছে, এটা আমি পরে বলবো, এখন বলবো না। ওনার কথাগুলো আমার কাছে যেমন বলেছে একটি জাতির জন্ম 72 সনে এবং 74 সনে, দুইটা পত্রিকার উদ্ধৃতি দিয়ে কথা বলেছেন। আমার কাছে মনে হয়েছে সত্য যেন উদ্ভাসিত হবে। এই যে স্বাধীনতা, এটার দুইটা পার্ট, একটা হলো স্বাধীনতা সংগ্রাম আর একটা হলো মুক্তিযুদ্ধ। সেই দুইটা পার্টের নেতা আছে, একজন না, বহু। শুরু হয়েছে সেটা সেই ফকির মজনু শাহ, তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, নুরুদ্দিন, এগুলো আপনি জানেন। তারপরে আধুনিক জগতে শুরু হয়েছে, সেখানে চিত্তরঞ্জন দাস, সিআর দাস, শেরে বাংলা একে ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, নেতাজি সুভাষ বোস দেশ থেকে দেশান্তরে গিয়ে আজাদ হিন্দ ফৌজ তৈরি করে যুদ্ধ করছে। তারপরে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু, শেখ মুজিবুর রহমানরা এই ফিল্ডটা তৈরি করছে। এটা হলো স্বাধীনতা সংগ্রামের পার্ট, একদম 1971 সনের 25 মার্চ রাত্র 12টা পর্যন্ত। তারপরে শুরু হলো মুক্তিযুদ্ধের পার্ট। এইটা হলো মূল ব্যাপার। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে স্বাধীনতা সংগ্রামের যারা নেতা ছিল এবং মুক্তিযুদ্ধ কিভাবে হইলো, এইগুলা এখন করতে গেলে এমন একটা অবস্থার মধ্যে আমি আছি, আমি কথাগুলো বলে যাব এবং এটা পার্লামেন্টেও বলবো, এটাও মনে রাখেন আমি বলবো, এবং চেষ্টা করব সত্য কথাটাই বলতে, যাতে আমার বিবেক আমাকে কোনোদিন ধ্বংস না করে। এই হলো কথাটা। তাহলে আমরা আমাদের প্রধানমন্ত্রী যে বক্তব্যটি দিলেন, এবং সেখানে সাবেক রাষ্ট্রপতি, সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের একটি বক্তব্য তিনি উদ্ধৃত করেছেন, তার একটি লেখায়, একটি জাতির জন্ম, যেটি 1972 প্রকাশ পেয়েছিল, পরবর্তীতে আবার বিচিত্রাতে প্রকাশ পায় 1974। এখন সেখানে তিনি বলেছেন যে তার বক্তব্য কোট করেছেন, কিন্তু সেখানেই তো স্বয়ং জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণে কি বলেছেন এবং সেটি জাতিকে কিভাবে দিক নির্দেশনা দিয়েছিল, তার একটি সিগন্যাল ছিল, সেই কথাও তিনি উল্লেখ করেছেন।
কিন্তু আমাদের প্রধানমন্ত্রী আর সেটি উল্লেখ করেন, এবং এই এই যে একটি জাতীয় জন্ম, এই লেখাটি নিয়ে অনেক ধরনের গবেষণা হয়েছে, অনেক ধরনের আলোচনা হয়েছে এবং পজিটিভলি আলোচনা হয়েছে। তাহলে এখন এসে যেখানে জেনারেল জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধুকে স্বীকার করে নিলেন, এবং আমরাও কোনো অবস্থাতেই জেনারেল জিয়াউর রহমান সাহেবের অবদানকে খাটো করতে পারি না। তিনি জেড ফোর্সের অধিনায়ক ছিলেন, তিনি সেক্টর কমান্ডার ছিলেন, তিনি বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিলেন। এগুলো মানুষের মধ্যে, মানুষের মনস্তাত্ত্বিক চেতনায় অন্যভাবে নাড়া দিয়েছিল, মুক্তিযুদ্ধতে স্পিড বাড়িয়েছিল। এগুলো তো আমার কথা না, এগুলো তো নিশ্চয়ই আপনি আর ভালো বলবেন, আপনার কাছ থেকে আমরা যেটুকু জেনেছি। সেই জায়গায় এসে তাহলে পুরো শব্দগুলো, পুরো ব্যাখ্যাগুলো কেন আমরা পাচ্ছি না? কেন একটু একটু করে তুলে ধরা হচ্ছে, বা কিছু কি বাদ দেওয়া হচ্ছে ইচ্ছাকৃত ভাবে? আমি বলি, একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না, যে কথাটা আমি বলছি কেউই থাকবো না। আমরা এই জেনারেশন, মুক্তিযুদ্ধ যারা করছিলাম এই জেনারেশন, এবং তার পরবর্তী জেনারেশন, মুক্তিযুদ্ধের সন্তানরা যেদিন চলে যাবে, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ 100 বছর, 100 ইয়ার্স, 3 যুগ, 30 এটাকে ইতিহাসের 90-99 বছর পরে গিয়ে সত্য কথাটা বেরোয়। যেমন 1757 সনের পরে 1857 সন পর্যন্ত বলা হতো মির্জাফর দেশপ্রেমিক, সিরাজউদ্দৌলা বিশ্বাসঘাতক। 100 বছর পরে প্রতিষ্ঠিত হইল, এবং এখন পর্যন্ত এবং অনন্তকাল প্রতিষ্ঠিত থাকবে না, মির্জাফরই বিশ্বাসঘাতক, সিরাজউদ্দৌলাই দেশপ্রেমিক। এখন প্রতিষ্ঠিত, এটাই ইতিহাসের সত্য। আমরা যেদিন 100 বছর পরে, এখন মাত্র হয়েছে আমাদের স্বাধীনতার 55 ইয়ার্স, 55 বছর, আরো 45 বছর অপেক্ষা করতে হবে। 45 বছর আমরা যারা এখন কথাগুলো বলতেছি মুক্তিযুদ্ধ সম্পর্কে, এদের অনেকেই আমরা বাঁচবো, তখন সত্য ইতিহাসটা বেরোবে। সেই ইতিহাস যাতে না বলে যে যারা যুদ্ধ করছিল এবং যুদ্ধ পরবর্তী প্রজন্মরা, এরা মুক্তিযুদ্ধকে সম্পর্কে মিথ্যা কথা বলে গেছে বা অসত্য কথা বলে গেছে এবং মুক্তিযুদ্ধকে ছোট করছে, আমরা যাতে ইতিহাসের কাছে কোনো কারণে আসামি হয়ে না দাঁড়াই, সেই কারণে আমাদের কথাগুলো, সত্য কথাগুলোই বলা দরকার। এইখানে যে জিনিসটা হচ্ছে, এটা রেশারেশি হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে জিয়াউর রহমান সাহেবকে কোনো মূল্যায়ন তো করা দূরের কথা, এমনকি বলছে জিয়াউর রহমান পাকিস্তানের চোর ছিলেন। এগুলো খুব অসভ্য শ্রেণীর কথা। কারণ জিয়াউর রহমান সাহেব যে 27শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, দিল বঙ্গবন্ধুর নামে, একবার নিজের নামে, একবার বঙ্গবন্ধুর নামে, ঠিক আছে, বঙ্গবন্ধুর নামে দিল, এইটাই বাকিয়ে দিয়েছিল। এটারই গৌরব কি কম? এটার গৌরব কি কম? বঙ্গবন্ধুর নামে দিছে। হ্যাঁ, উনার কোনো এন্ডোর্সমেন্ট ছিল না, উনি তো পাবলিক প্রতিনিধি না, এন্ডোর্সমেন্ট বঙ্গবন্ধু দিল, বঙ্গবন্ধু। এটার গৌরব কি কম? এটার মূল্যায়ন তো আমরা শহীদ জিয়াকে করি নাই। এরপরে উনি সেক্টর কমান্ডার ছিলেন, ব্রিগেড কমান্ডার ছিলেন, জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। উনি সিলেট দখল করেছিলেন পাক বাহিনীর হাত থেকে 12ই ডিসেম্বর 1971। আমরা তার এই মূল্যায়নটা কোথায় করি? আমরা করি না। পাকিস্তানের ইঙ্গিতে যুদ্ধ করছে। জিয়াউর রহমানের যারা সমর্থক এবং এন্টি আওয়ামী লীগ যারা, এদের মনে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে, বা এদের মনে একটা মানে কি বলবো, একটা হিংসার সৃষ্টি হয়েছে, যে এরকম একজন বীরকে যারা বলে চোর, তাদেরকেও আমরা সেই মূল্যায়ন করব না। এবং এটার সমস্ত ব্যাপারটাই কিন্তু বঙ্গবন্ধু বা জিয়াউর রহমান জীবিত থাকতে হয় নাই, এরপরে শুরু হয়েছে ঘটনাটা। বঙ্গবন্ধু কোনোদিন বলেন নাই জিয়াউর রহমান পাকিস্তানের চোর ছিল, সে যুদ্ধে গেছিল। আবার জিয়াউর রহমানও বলেন নাই যে বঙ্গবন্ধু কোনোদিন যুদ্ধ করে নাই, নেতা ছিলেন না। আমার কথাগুলা, জিয়াউর রহমানের ওই যে একটি জাতির জন্ম, সেই জাতির জন্ম কথা থেকে জিনিসটা খুব পরিষ্কার। কাজে আমি এই জায়গাতে যাচ্ছি না, আমি এই জায়গাতে যাচ্ছি ইতিহাসের সত্য কথাটা বলাই প্রয়োজন। সত্য কথা না বললে পরে আমরা সবাই ছোট হয়ে যাব। কাজে আমি এত কিছু, এত রিস্ক নিয়ে আমি ইতিহাসের সত্য কথাটা বলছি। আমার হইতে পারে আরেকজন পছন্দ না করতে, কিন্তু আমি যা জানি, আমার চেয়ে বেশি বাংলাদেশে আছে, 2-1 যে নাই তা না, আমার চেয়ে বয়সে বড় আছে কিছু, 2-3 জন জেলে আছে। তোফায়েল আহমদের মতো লোকেরা এখন অকেজো, অচেতন হয়ে পড়ে আছে, জীবমৃত অবস্থায় আছে। আর যারা আছে তারা স্বাধীনতা বিরোধীদের কাছে বিক্রি হয়েছে, 2-1 জন, আর নাই কেউ। আমি যা দেখছি
এই দেখাটা খুব বেশি মানুষ দেখে নাই। যিনি স্পিকার হয়েছেন, মাননীয় স্পিকার কিন্তু অনেক কিছু দেখছেন, কিন্তু উনি দেখছেন 25শে মার্চ থেকে। কিন্তু আমি দেখছি 1960-এর দশকের ফুল, 70-এর দশকের ফুল, মুক্তিযুদ্ধ ফুল। কিন্তু মাননীয় স্পিকার সাহেব উনি বীর বিক্রম, যুদ্ধে বীর বিক্রম, কিন্তু ইতিহাসটা দেখছে উনি 25শে মার্চ বা 26শে মার্চ থেকে। কাজে আমার চেয়ে খুব কেউ বেশি দেখছে, এটা যদি কেউ দাবি করে তাইলে এটা ঠিক আছে। এই জায়গা থেকে আপনি আপনি বলছিলেন যে জিয়াউর রহমান তো আর রাজনৈতিক নেতা বা কর্মী ছিলেন না, তাই না? এবং তিনি তার জায়গা থেকে তার অবদানটি রাখার চেষ্টা করেছেন। এবং যেটা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যিনি বলছেন যে, আমি যদি আপনাকে একটু পড়ে শোনাই, আপনি নিশ্চয়ই পড়েছেন এটি। তিনি বলছেন যে আহ, আহ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য এবং তিনি একটি অনিবার্য চরিত্র। এটি আমরা সবাই স্বীকার করি যে জেনারেল জিয়াউর রহমান আমাদের মুক্তিযুদ্ধে একটি অনিবার্য চরিত্র। কথা তো হইতে পারে না, এই কারণে তো বলছি যেন যেন সত্যের সূর্য, প্রধানমন্ত্রীর মুখে যা বলছেন, সত্যের সূর্য যেন উদয় হতে শুরু করেছে, কথাটা তো আমি প্রথমেই বলছি। জিয়াউর রহমান বলছেন যে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হঠাৎ করে কিন্তু স্বাধীনতা ঘোষণাটা দেননি। শহীদ জিয়া প্রথম জীবনে অবশ্যই রাজনৈতিক কর্মী ছিলেন না। এই জায়গায় আমাদের প্রশ্ন, যেহেতু তিনি রাজনৈতিক কর্মী ছিলেন না, তাহলে তিনি কিভাবে স্বাধীনতা যুদ্ধ ঘোষণা দেন? তিনি তার বক্তব্যের মধ্যে এই ধরনের কোনো ইঙ্গিত আসছে কিনা, এবং তিনি প্রকারান্তরে বঙ্গবন্ধুকে স্বীকার করে নিচ্ছেন কিনা, মানে তার বক্তব্যটি একেবারে খোলামেলাভাবে দেননি, একটু পরোক্ষভাবে দিয়েছেন। সেই জায়গা থেকে আপনার কাছে আমার প্রশ্ন। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনিও বলেছেন যে ইতিহাসে যার যতটুকু প্রাপ্য তাকে দিতে হবে। যদি তাই হয়, আজকে স্বাধীনতা ঘোষক হিসেবে বিএনপি দাবি করছে, বঙ্গবন্ধুর পক্ষ থেকে দেওয়া হোক আর যেভাবে হোক সেটি তারা বলছে, তাহলে কেন বঙ্গবন্ধু শব্দটা একবারের জন্য উচ্চারণ করা হচ্ছে না বা হয়নি? তাহলে কি সেই একই কথা আমরা বলবো? আপনি যদি বলছিলেন যে আওয়ামী লীগ তার মতো করে আমাদের স্বাধীনতার ইতিহাস আমাদের সামনে এনেছে, বঙ্গবন্ধুকে শুধু তারা সামনে এনেছে, এবং আমি তো স্বীকার করতে চাই যে জাতীয় চার নেতাকেও তারা ওইভাবে স্বীকৃতি দিতে চায়নি। তাজউদ্দিন আহমেদ থেকে শুরু করে আমরা যদি সাম্প্রতিক সময় আমরা ডক্টর আকবর আলী খান আর একজন বীর মুক্তিযোদ্ধা, তার মৃত্যুতেও আমরা একটা স্টেটমেন্ট দিতে দেখিনি, যেহেতু তিনি আওয়ামী লীগের সমালোচনা করেছেন। এই ধরনের কার্পণ্যতা তো করেছে, হীনমন্যতা পরিচয় দিয়েছে, এটা সত্য কথা। কিন্তু বিএনপিও কি সেই একই পথ হাঁটবে, নাকি তারেক রহমান সাহেবের এই বক্তব্যের মধ্যে দিয়ে আমরা অন্য করে ইঙ্গিত পেতে পারি? বলছি তারেক রহমান সাহেবের কথাটা যে আমার যেন মনে হয় সত্যের সূর্য উদয় হতে শুরু করেছে, উদয় হতে পারে, আমি কথাটা বলছি, এর বাইরে আর কিছু বলবো না। 2 নম্বর হইলো, এই যে দেখেন মুজিবনগর সরকার, আপনি বললেন, আমি না, মুজিবনগর না সরকার না হইলে এই যে যুদ্ধটা হইতেছিল, এই যুদ্ধটাকে কে সমন্বয় করত? এই সবটা যুদ্ধ তো মুজিবনগর সরকার সমন্বয় করছে। ও কথাটা বুঝে, এই যে মেহেরপুরে আম্র কাননে 17 এপ্রিল 1971 সাল, 10 এপ্রিল যে সরকার গঠন হইল, সেই সরকারটা 17 এপ্রিল প্রকাশ্যে এসে বৈদ্যনাথ তলা মেহেরপুর, যেটা এখন মুজিবনগর নামে পরিচিত, সেই বৈদ্যনাথ তলায় এসে তারা শপথ নিলেন। সারা পৃথিবীর সাংবাদিকরা ছিল, দেশি বিদেশি সব ছিল, তারা গার্ড অব অনার নিলেন। সেই গার্ড অব অনার তখনকার উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম নিলেন। একটা সরকার গঠিত হইল, সেই সরকারের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এগুলো অস্বীকার করলে তৎপরে নিজেকে মৃত মনে হয়। উপপ্রধান ভাইস প্রেসিডেন্ট হলো সৈয়দ নজরুল ইসলাম, যাকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট করা হয়েছে। তাজউদ্দিন আহমদ হলো প্রধানমন্ত্রী, সৈয়দ মুশতাক, কামরুজ্জামান এবং মনসুর আলী সাহেব হলো মন্ত্রী, এবং তারাই কিন্তু নিয়োগ দিল প্রধান সেনাপতি। ওইখানে দেখবেন আপনি সৈয়দ নজরুল ইসলাম ঘোষণা দিচ্ছেন যে রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, যে এখন থেকে উসমানীকে প্রধান করা হইল। এর আগে 2 এপ্রিল সমস্ত মেজররা বসে, যেখানে জিয়াউর রহমান সাহেব ছিলেন, যেখানে শফিউল্লাহ ছিলেন, যেখানে খালেদ মুশাররফ ছিলেন, সিআর দত্ত ছিলেন, মীর শওকত আলী ছিলেন, যারা সেক্টর কমান্ডার। আমাদের এত সুন্দর কথাটা যে আমরা ক্রিকেট যেমন 11 জনে খেলে, ফুটবল যেমন 11 জনে খেলে, আমাদের মুক্তিযুদ্ধের 11 জন সেক্টর কমান্ডার। তারা বৈশা বললো আমাদের যুদ্ধের ক্যাপ্টেনের নাম হইল উসমানী সাহেব, মেজর
কর্নেল এমএজি উসমানী, কারণ উনি সবার সিনিয়র ছিলেন, যদি উনি রিটায়ার করছিলেন। উনি নৌকা মার্কায় নিয়ে 70 সনে বালাগঞ্জ, বিশ্বনাথ, দক্ষিণ সুরমা এই এলাকা থেকে উনি এমএনএ হয়েছিলেন। সেই এমএনএ কে দিয়ে সেরে উনি এইখানে তাদের নেতা হইলেন, কিন্তু অফিসিয়ালি রিকগনিশন পাইলেন 17 এপ্রিল প্রধান সেনাপতি হিসাবে বাই দি গভর্নমেন্ট অফ মুজিবনগর। এবং এই ঘোষণাটা হ্যাঁ? প্রধান সেনাপতি আর সর্বাধিনায়ক, মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমান আর সর্বাধিনায়ক হিসেবে আমরা কাকে চিহ্নিত করবো বা কাকে? সবসময় রাষ্ট্রপতি থাকে, যে রাষ্ট্রপতি উনি। একটা হলো উনি হলেন সিএনসি। এটা কিন্তু ভুল কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক উসমানী সাহেব, এটা ভুল। মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি অথবা সর্বাধিনায়ক বলা যেতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক সবসময়, যেমন এখনো সবসময় হবে, প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক থাকবে রাষ্ট্রপতি, তাকে বলা হয় সুপ্রিম কমান্ডার। আর হলো সিএনসি, কমান্ডার ইন চিফ। আপনি কি এইগুলো তো বুঝতে চায় না মানুষ। উসমানী ছিলেন কমান্ডার ইন চিফ। আমি সেজন্য প্রশ্ন করলাম। হ্যাঁ, কয়জনে জানে, কিন্তু সবাই বলে উসমানী সর্বাধিনায়ক ছিল মুক্তিযুদ্ধ। আমি সেজন্য প্রশ্ন করলাম আপনার সামনে। হ্যাঁ, এবং উসমানীকে আদেশ করতেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, কাকে কোন সেক্টর দিবে, কোথার থেকে কাকে বলতে, এটা কে করতো? এই যে জিয়াউর রহমান সাহেব ব্রিগেড কমান্ডার করলো, সেইখানে তো আরেকজনকে 1 নম্বর সেক্টর কমান্ডার করলো। সেই সেক্টর কমান্ডারের নাম কি? মেজর রফিকুল ইসলাম বিরুদ্ধ। এই যে খালেদ মোশাররফ সাহেব গুলি খাইলেন নভেম্বর মাসে যুদ্ধে, তারপরে হসপিটালে চলে গেলেন লখনৌতে, তখন কমান্ডার কে ছিলেন? কমান্ডার ছিলেন মেজর হায়দার। এই অর্ডার গুলা কে দিত? এটা তো মুজিবনগর সরকার দিত। অস্ত্র যে চুক্তি করত, কে করত? মুজিবনগর সরকার করত। একটা সরকার ছিল। আমরা সবকিছু, এটা তো হঠাৎ করে তো হয়ে গেছে না জিনিসটা।